হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ তোমাদের করাবো দশম শ্রেণী গণিত রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 মাধ্যমিক 2027 সেকেন্ড সামেটিভ 2026। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি 23 নম্বর স্কুল। পেজ নাম্বার চলে আসতে হবে 150 পেজ, 23 নম্বর স্কুল। এর আগে তোমাদের 1 থেকে 22 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে এবং প্রথম ক্লাস যেটা পর্ষদ নমুনা প্রশ্নপত্র প্রথম ক্লাস, সেই ক্লাসটি দেওয়া হয়েছে। তো চলো আজকের আমরা 23 নম্বর স্কুল শুরু করে দেবো। যারা আগের ক্লাসগুলো দেখোনি তোমরা কিন্তু ভালো করে আগের ক্লাসগুলো দেখে নাও। চলো দেখো 23 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে, 1 নম্বর প্রশ্নটা দেখো। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা এটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি। তো তোমরা 17 নম্বর স্কুলে যাবা, 1 নম্বর প্রশ্নটা আছে। চলো আমরা করাবো 2 নম্বর প্রশ্নটা। দেখো এখানে আমাদের একটি দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি। দ্বিঘাত সমীকরণটা আমি টুকে নিই। 1/2 কে এস স্কোয়ার প্লাস 2x প্লাস 4k ইজিক্যাল টু 0। বলছি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হলে কে এর মান বের করতে বলেছে, কোনটি হবে? আচ্ছা দেখো এখানে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান বলেছে। কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান যদি হয় তাহলে নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হবে। নিরূপক কী জিনিস, নিরূপক সম্বন্ধে তোমাদের জানতে হলে তো দেখো নিরূপক কী জিনিসটা লক্ষ্য করো। তোমাদের প্রথমে জানতে হবে যে দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকারটা এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এভাবে একটি সাধারণত দ্বিঘাত সমীকরণ থাকে। এই দ্বিঘাত সমীকরণে যদি নিরূপক বলতে চাই, নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় নিরূপক। ঠিক আছে, তা কোনো একটি দ্বিঘাত সমীকরণের নিরূপকটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এবার কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হলে এই নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হবে। তো আমরা এখানে সেটাই করব যে নিরূপক বলতে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac টা শূন্যের সঙ্গে সমান হবে, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান বলে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানে এ বি সিগুলো বুঝতে পারছো। এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ, বি এক্সের সহগ, সিটা ধ্রুবক সংখ্যাটা। তাহলে এখানে সেভাবে মানগুলো বসাবো। তাহলে আমরা এখানে বি বলতে দেখো এক্সের সহগ বি, তাহলে এটা হচ্ছে 2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ, যেটা কে আছে, আর সি হচ্ছে দেখো ধ্রুবক পার্টটা, এই যে 4k, এটাই হচ্ছে সি। তাহলে এখানে লিখবো সি এর জায়গায় 4k 0। আমাদের যে কে এর মানটা বের করতে বলেছে, এখান থেকে সরল করে আমরা কে এর মানটা পাবো। 2 এর স্কোয়ার 4, 4 ইন্টু 4 আর কে স্কোয়ার আছে। 4 16 করে নিতে পারতাম, কিন্তু করলাম না, কারণ আমরা দেখো 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 আর 4 কেটে যাবে। আর 4 দিয়ে ভাগ করলে এটা 1, আর এখানে শুধু রয়ে গেল 4k স্কোয়ার, আর এটা আমাদের 0। আচ্ছা দেখো মাইনাস 4k স্কোয়ার সমান সমান 1টা এদিকে মাইনাস 1, মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে আমি যদি কে স্কোয়ার মানটা বের করি তাহলে 1/4, কে স্কোয়ার 1/4 হলে কে এর মানটা হয়ে যাবে প্লাস মাইনাস √1/4, তাই তো? স্কোয়ার ছেড়ে দিলে প্লাস মাইনাস √, এখানে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কে সমান সমান প্লাস মাইনাস, দেখো 1 বর্গমূল 1, 4 বর্গমূল 2 হয়। কে সমান সমান প্লাস মাইনাস, দেখো 1/2কে তোমরা 2 এর পাওয়ারে -1 এভাবে লিখতে পারবা, কারণ এভাবে অপশানটা আছে, তার জন্য আমি এভাবে রাখলাম। ঠিক আছে, এটা কিন্তু অপশানে নাই, এটা কিন্তু অপশানে আছে। তা তোমরা 1/2কে 2 এর পাওয়ারে -1 করে তোমরা নিতে পারবা। তা দেখো কে এর মানটা যে পেলাম প্লাস মাইনাস 2 এর পাওয়ারে -1, তো সেটা যে অপশানটা দেখো না, সেটা কিন্তু সি নাম্বার অপশানটা চলছে। এই যে দেখো, পরের প্রশ্ন আমরা চলে আসবো 1/3 প্রশ্নটা। তো এখানে একটা ভেদ আছে, এক্স ভেরিয়েস ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের মান দেওয়া আছে 4, এক্সের মান 8, আবার এক্সের মান 32 হলে ওয়াইয়ের মানটা বের করতে বলেছে। আচ্ছা আমরা প্রথমে ভেদ তুলে দিই। তো ভেদ যদি তুলে দিই, তাহলে ভেদ তুলে দিলে সমান সমান একটা ধ্রুবক কে চলে আসবে, ওয়াই স্কোয়ার। পাশে তোমরা অবশ্যই বলবা যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা বলে দেবা তোমরা। আচ্ছা এখানে দেখো ওয়াইয়ের মানটা 4, দেখো ওয়াই সমান সমান 4 বলেছে যখন
যখন x সমান সমান 8 এভাবে বলেছে। তাহলে আমরা দেখো এখানে মানে একে যদি আমি ধরো 1 নং নাম দিয়ে দিই সমীকরণটাকে, তাহলে আমরা 1 থেকে বলবো, দেখো 1 থেকে x এর জায়গায় 8 বসাবো, k ইন্টু আর y, দেখো y এর মান 4, এখানে যাবে 4 স্কোয়ার, k ইন্টু 4 স্কোয়ার বলতে 4 ইন্টু 4, 4 2 8 আর 2 2 4, বা এখানে কিছু নাই তো 1 দেবা এইদিকে, আর এখানে দেখো 2 আর k, তার 2k, এটা k এর মানটা এখান থেকে বের করে নিই, এটা হলো 1/2, k এর মানটা পেয়ে যাবো 1/2, দুইটা নিচে নেমে যাবে। এই k এর মানটা এই যে 1 নং সমীকরণ যদি বসিয়ে দিই, আবার আমরা বলি যে 1 থেকে দেখো আমাদের যে ছিল সমীকরণটা, এই যে x সমান সমান k y স্কোয়ার ছিল না, মানে x সমান সমান k এর মানটা 1/2 আর y স্কোয়ারটা বসিয়ে দিলাম, এই দেখো। আচ্ছা, এবার দেখো এখানে এই জায়গায় যদি দেখো যে এখানে x এর মান 32 হলো, y এর মান কত, মানে x এর মান 32 বলে দিয়েছে হলে x এর মান যদি 32 হয়, তাহলে y এর মানটা বের করতে বলেছে না। তাহলে আমরা এক কাজ করবো, অতএব এখানে x এর জায়গায় আমি যদি 32 বসিয়ে দিই, তাহলে y স্কোয়ার, এই যে y এর মানটা বেরিয়ে আসবে। আচ্ছা, y স্কোয়ার যদি দেখো না, এই যে দুইটা 32 সঙ্গে গুণ হবে, এটা বর্জ্য গুণন, তাহলে 32 দিয়ে 64, তাহলে আমরা দেখো y এর মানটা পেয়ে যাবো প্লাস মাইনাস √64, তাহলে y সমান সমান হয়ে যাবে প্লাস মাইনাস 64 বর্গমূল 8 হয়ে যাবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। y এর মান বের করতে বলেছিল প্লাস মাইনাস 8, দেখো অপশন যদি লক্ষ্য করো, এখানে কিন্তু বি নাম্বার অপশনটা মিলছে, এই দেখো বি নাম্বার অপশনটা। পরের প্রশ্নতে যদি আমরা আসি, 1 এর 4 নম্বর প্রশ্ন, দেখো 1 এর 4 প্রশ্নটা কি বলছে, 5 সেমি এবং 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদের মধ্যে দূরত্ব কিন্তু 8 সেমি বলে দিয়েছে। তো সবচেয়ে বেশি কতগুলি সরল সাধারণ স্পর্শক টানা যাবে তার সংখ্যা কিন্তু বের করতে বলেছে। সরল সাধারণ স্পর্শক টানা যাবে সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। দেখো সরল সাধারণ স্পর্শক যদি আমি তোমাদের দেখাই, তাহলে এখানে দুটি বৃত্ত বলেছে না, প্রথম বৃত্ত 5 সেমি, তাহলে আমি একটা 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এই যে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত তৈরি করলাম। তারপরে আছে 3 সেমি, দেখো 5 সেমি আর 3 সেমি এই ব্যাসার্ধ দুটি যোগ করলে 8 সেমি কিন্তু পাবা। তাহলে এখানে বৃত্ত দুটি পরস্পর বহিঃস্পর্শ করেছে, এই যে এতে যোগফলটা অনুসারে কিন্তু আমরা বলতে পারবো কেন্দ্রদের মধ্যে দূরত্ব 8, আর ব্যাসার্ধ দুটির যোগফল আমরা 8 পেয়ে যাচ্ছি। তাহলে বৃত্ত দুটি কী করবে, বহিঃস্পর্শ করবে। তাহলে এটা বড় বৃত্ত, আর 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা আমরা এই জায়গায় তৈরি করে নিই। এই যে দেখো এভাবে এটা তৈরি করলাম। এখানে কেন্দ্র, এই যে আমি দুটি কেন্দ্র দেখিয়ে দেবো, এখানে বড় বৃত্তের কেন্দ্র এ বললাম, আর ছোটো বৃত্তের কেন্দ্রটা বি বললাম, আর কেন্দ্র দুটি ধরো এখানে পি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এই যে এপিটা, তোমাদের যদি বলি যে এপিটা বড় বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমাদের 5 সেমি বলেছে, আর এই যে বিপিটা ছোটো বৃত্তের ব্যাসার্ধ, যেটা 3 সেমি আছে, 5 সেমি 3 সেমি। তাহলে এবি যেটা কেন্দ্রদের মধ্যে দূরত্ব 8 সেমি যেটা বলেছে, দেখো 5 + 3 আমরা 8 সেমি পেয়ে যাচ্ছি, মানে এইদিকে 5 সেমি আর এইদিকে 3 সেমি মিলে 8 সেমি। এই কেন্দ্রদের মধ্যে দূরত্ব 8 সেমি, তাহলে বৃত্ত দুটি কী করবে, বহিঃস্পর্শ করবে এই ক্ষেত্রে। তাহলে এইভাবে দুটি বৃত্ত তৈরি হবে, আর তৈরি হলে পরে সবচেয়ে বেশি কতগুলি সরল সাধারণ স্পর্শক টানা যাবে তার সংখ্যাটা কিন্তু বের করতে বলেছে। সরল সাধারণ স্পর্শক যদি আমি বলি, দেখো যেরকম দেখো এমন একটি স্পর্শক যে দুটি বৃত্তকে কী করবে, স্পর্শ করে যাবে, সরল সাধারণ স্পর্শক। মানে আমরা দেখো এইভাবে যদি দেখাই, তো এই যে আমাদের একটি যে সরল সাধারণ স্পর্শক, দেখো সরল সাধারণ স্পর্শক, এটাকে বলতে পারবো, এটা একটা। আমি এদিকে আরেকটা যদি নিই, এদিক থেকে দেখো এইভাবে আরেকটি আমরা এই যে সরল সাধারণ স্পর্শক তৈরি করতে পারবো। এদিকে একটা তৈরি করলাম, এদিকে একটা তৈরি করলাম, ঠিক আছে। তারপর দেখো যখন এখানে যে স্পর্শ করেছে বৃত্ত দুটি, তাহলে এই জায়গায় একটি সাধারণ স্পর্শক কিন্তু আছে। তাহলে আমরা এইভাবে একটি দেখো আরেকটি সাধারণ স্পর্শক তৈরি করতে পারবো। তাহলে এটা একটা সাধারণ স্পর্শক, এটাও একটা সাধারণ স্পর্শক, এটাও একটা সাধারণ স্পর্শক। তাহলে সাধারণ স্পর্শক
মানে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা কিন্তু আমরা কটা পেয়ে যাচ্ছি, 3টি পেয়ে যাচ্ছি, তাই তো। এই যে মানে এমন একটি স্পর্শক যেটা দুটি বৃত্তেরই হবে, মানে এই স্পর্শকটাও দুটি বৃত্তের স্পর্শক, এই স্পর্শকটা দুটি বৃত্তের স্পর্শক, আর এই স্পর্শকটাও দুটি বৃত্তেরই স্পর্শক, তাই তো। আচ্ছা, তাহলে এখানে আমরা কটা পেলাম, 1টা 2টা 3টা। তাহলে সবচেয়ে বেশি কিন্তু এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব 3টি সরল সাধারণ স্পর্শক, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান দেখলে পরে যে ডি নাম্বার হবে, ডি নাম্বার অপশান পেয়ে যাবা 3টি সবচেয়ে বেশি আমরা স্পর্শক দেখতে পাবো, সাধারণ স্পর্শক, তাই তো। এমন একটি সরলরেখা যা দুটি বৃত্তকে স্পর্শ করবে। এই সরলরেখাটা দেখো দুটি বৃত্তকে স্পর্শ করেছে, এই সরলরেখাটাও দুটি বৃত্তকে স্পর্শ করেছে, এই যে সরলরেখাটা নিয়েছি এও কিন্তু দেখো দুটি বৃত্তকে স্পর্শ করেছে এটা। ওকে, তাহলে আমরা 3টি পাবো, সবচেয়ে বেশি সাধারণ স্পর্শক কটি পাবো আমরা, 3টি পেয়ে যাব, এটাই আমাদের অ্যান্সার। এরপরে 5এর প্রশ্নটা দেখো, 5এর প্রশ্নটা আগের ক্লাসে আমরা করে দিয়েছি, এটা তোমরা যাবা 3 নম্বর স্কুলে 1-এর 5 নম্বর প্রশ্নটা আছে, ঠিক আছে, 1-এর 5। এরপরে 6 নম্বরটা, 6এর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে 1 নম্বর স্কুলে, 1 নম্বর স্কুলে দেখবা যে 1-এর 6-এর প্রশ্নটা আছে। আর 7-এর প্রশ্নটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি, আগের ক্লাসটা এতে হয়েছে, মানে আগে যে ক্লাসটা 22 নম্বর স্কুলটা দিলাম না, সেখানে কিন্তু অঙ্কটা এটা ছিল। এটা হচ্ছে তোমাদের 22 নম্বর স্কুলে দেখবা যে 2-এর 4 প্রশ্নটা একদম আগের ক্লাসে, যেটা আমি এখানে তোমার দেখিয়ে দিয়েছি 22 নম্বর স্কুলে 2-এর 4 নম্বর প্রশ্নটাই দিয়েছে। দেখো এই প্রশ্নটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে, পুনরায় এখানে রিপিট করেছে অঙ্কটা, ঠিক আছে। আগে যে অঙ্কগুলো হয়ে গেছে আগের ক্লাসের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো দেখো আমি আর করাচ্ছি না, একই অঙ্ক বারে বারে রিপিট আসছে। আমি তোমাদের স্কুল নাম্বার এবং প্রশ্ন নাম্বারটা আমি উল্লেখ করে দিলাম, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কগুলো দেখতে পারবা। ওকে, চলো আমরা 2-এর দাগের প্রশ্নগুলোতে চলে আসবো। আমরা করাবো 2-এর 1 নম্বর প্রশ্নটা। এখানে একটি ভেদ দেওয়া আছে, তোমাদের এই ভেদ থেকে এই ভেদটা প্রমাণ করতে বলেছে। দেখো আমি তোমাদের এখানে প্রমাণটা করে দেখাই, খুব সহজে প্রমাণটা হয়ে যাবে। 2-এর 1 নম্বর আমাদের এখানে আছে এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে। প্রথমে আমরা ভেদ তুলে দিই, আমরা যে ভেদ তুলে দেবো যে এক্স প্লাস ওয়াই সমান সমান একটা ধ্রুবক কে নেব এক্স মাইনাস ওয়াই। পাশে তোমরা উল্লেখ করবা যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখে দেবা এখানে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে কি করছি, দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, মানে এর নিচে এটাকে নামিয়ে দিলাম, এদিকে শুধু আমরা কাকে রাখলাম, কে রাখলাম, হচ্ছে আমাদের কে। এবার আমরা এখানে যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করব। দেখো যোগ ভাগ প্রক্রিয়া লক্ষ্য করে এখানে, মানে এই যে আমাদের লবটা আছে না, লবের সঙ্গে এই যে হরটা আমরা যোগ করলাম, লবের সঙ্গে হর যোগ বাই, আবার এই লবটাই লিখলাম, যে লবটাই লিখলাম, লব থেকে হরটা বিয়োগ, লব থেকে হর বিয়োগ, লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ। যেভাবে বাম পক্ষে করলাম একইভাবে ডান পক্ষ করো। দেখো কে এর নিচে 1 তোমরা নিতে পারবা, তাহলে এখানে লবটা কে আর হরটা 1, তাহলে এখানে লবের সঙ্গে আমরা হর যোগ করেছিলাম না, তাহলে লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ, যেভাবে এখানে করেছি একইভাবে এখানে করলাম। চলো এদিকে যদি সরলটা করো, বন্ধনীগুলো যে আমি তুলে দিচ্ছি, বন্ধনীগুলো আমি উঠিয়ে দিই। এখানে দেখো মাইনাস আছে না, মাইনাস এক্স হয়ে যাবে এটা, আর মাইনাস মাইনাসে এটা প্লাস ওয়াই হয়ে যাবে, মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এদিকে কে প্লাস 1 আর কে মাইনাস 1। এবার এখানে সরলটা দেখো -1 প্লাস ওয়াই কাটবে, আর এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে। তাহলে এখানে যদি দেখো এক্স আর এক্স, এটা তোমরা 2x পেয়ে যাবে। ওকে, আর নিচে যদি দেখো যে ওয়াই আর ওয়াই, এটা কিন্তু 2y পেয়ে যাবে। আর এখানে কে প্লাস 1 আর কে মাইনাস 1, দেখো 2 কেটে গেল। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস আমি দেখাবো, যে এই যে বড় ধ্রুবকটাকে আমি একটা ছোট ধ্রুবক এন নিয়ে নিলাম, এই যে বড় ধ্রুবকটাকে, এই ধ্রুবকটাকে ছোট ধ্রুবক নেওয়া যাবে, পাশে বলে দিব এন সমান সমান এটা অশূন্য ধ্রুবক। তাহলে এখানে যদি বর্গমূল করে দাও, তাহলে এক্স সমান সমান ওয়াই, আচ্ছা আগে এনটা লিখি এন ওয়াই, এরকম হবে না, ওয়াইটা গুণ হয়ে যাবে, এক্স সমান সমান এন ওয়াই। তাহলে আমরা দেখো এখানে এক্স সমান সমান, মানে সমান সমানটা ধ্রুবক সংখ্যা, এনটা তো ধ্রুবক,
সমান সমান ধ্রুবক তুলে দিলে কি আসবে, একটা ভেদ চলে আসবে। দেখো মানে ভেদ তুলে দিলে সমান সমান ধ্রুবক আসে, তো সমান সমান ধ্রুবক তুলে দিয়ে ভেদ আসবে একইভাবে, তাই তো। তা দেখো প্রমাণটা চলে আসলো, এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল, এটা আমাদের এখানে প্রমাণটা যে বলেছিল এটা থেকে এটা তোমরা কিন্তু প্রমাণটা করে নিয়েছি। তোমরা এক কাজ করবে, এখানে তোমরা লিখে দেবা প্রমাণিত বা প্রুভড। এই দেখো পরে আমরা 2 নম্বর প্রশ্ন চলে আসবো। 2 নম্বর প্রশ্নটা আমরা আগের ক্লাসে করেছি। তোমরা আগের ক্লাসে দেখো 8 নম্বর স্কুলে যাবা, 8 নম্বর স্কুলে দেখবা যে 2 নম্বর প্রশ্নটা আছে, ঠিক আছে। চলো আমরা 3 নম্বরটা করাই। দেখো 3 প্রশ্নটা কী বলছে। আচ্ছা, গোলকের আয়তনের সংখ্যামান আর বক্রতলের ক্ষেত্রফল দ্বিগুণ হলে তার ব্যাস নির্ণয় করো। মানে গোলকের যে আয়তনটা, সেই গোলকের বক্রতলের ক্ষেত্রফলের দ্বিগুণ আছে, ঠিক আছে। মানে বক্রতলের ক্ষেত্রফল দ্বিগুণ মানে আয়তন, গোলকের আয়তন মানে 2-3 নম্বর। গোলকের আয়তনের সূত্র তোমাদের যেটা জানতে হবে, গোলকের ব্যাসার্ধকে যদি আর ধরে নিই, তাহলে আমরা এখানে ধরি গোলকের ব্যাসার্ধ আমরা যদি আর ধরে নিই, তাহলে অতএব গোলকের যে আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবা 4 পাই r²। এখানে যেটা প্রশ্ন বলেছে যে আয়তনটা 4/3 পাই r³ এই আয়তনটা বলেছে বক্রতলের ক্ষেত্রফলের দ্বিগুণ বলেছে, মানে যে 2 গুণ হবে বক্রতলের ক্ষেত্রফল, দেখ এটা কিন্তু বলেছে। চলো এখান থেকে সরল করে আমাদের যে ব্যাস মানে ব্যাস বের করতে হবে। আগে আর এর মানটা বের করবো, আর হচ্ছে ব্যাসার্ধ পেয়ে গেলে ব্যাস পেয়ে যাবো। 4 কেটে দাও, পায়ে কাটো, r² r³। তাহলে এখানে r² r³ কাটলে এখানে একটা আর হয়ে যাবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে রয়ে যাচ্ছে r/3 আর এখানে শুধু 2 রয়ে যাচ্ছে। তাহলে r সমান আমরা দেখো 3 দিয়ে 6। আচ্ছা, ব্যাস বলতে 2r, এই যে r এর সঙ্গে 2 গুণ করলাম, এদিকে 2 গুণ করতে হবে, 2 × 6। তাহলে 2r, দেখো এই যে 2r সমান আমরা পেয়ে যাবো 6 দিয়ে 12। তাহলে এই যে গোলকের ব্যাস বের করতে বলেছিল, তার অতএব গোলকের ব্যাস দেখো আমরা পেয়ে গেলাম 12 একক, বসে দেব 12 একক। ওকে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো এর পরের প্রশ্ন, 2-4 প্রশ্নটা দেখো। এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে এটা, ঠিক আছে। পার্শ্বতলের ক্ষেত্রফলটা লিখে নিই, মানে সমান। শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান বলেছে, ক্ষেত্রফলটা এখানে উল্লেখ করে নিই, যাই হোক ছুটে গেছে। তাহলে আমাদের এর মানটা বের করতে বলেছে, যেখানে আর হলো ভূমিতলের ব্যাসার্ধ আর এইচ হলো শঙ্কুর উচ্চতা দেওয়া আছে এখানে। আচ্ছা, তাহলে আমাদের যে জানতে হবে শঙ্কুর যে আয়তনের সূত্র, তা আমরা শঙ্কুর আয়তনের সূত্র লিখব আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাদের ভূমির ব্যাসার্ধ আর তির্যক উচ্চতার প্রয়োজন পড়বে। তা আমি তির্যক উচ্চতা এখানে দেওয়া নাই, আমি এখানে ধরে নিব, ধরি শঙ্কুর তির্যক উচ্চতাকে আমি L ধরে নেব, L একক। দেখো শঙ্কু বলতে তোমাদের একটা শঙ্কুর চিত্র যদি আমি এঁকে দেখাই, তোমরা আগে একটা ত্রিভুজের ছবি আঁকবা, ঠিক আছে। ত্রিভুজের ছবি এঁকে এভাবে করে নেবা, একটা শঙ্কু তৈরি হয়ে যাবে। তাহলে এই শঙ্কুর এখানে যদি আমি দেখো ভূমি, এই জায়গায় হচ্ছে শঙ্কুর ভূমির কেন্দ্রবিন্দু, ভূমিটা বৃত্তাকার হয়, ভূমিটা ও নিলাম, এটা এ, এটা বি। দেখো এই বিটা এখানে, এটা হচ্ছে তির্যক উচ্চতা যেটা L ধরা হয়, এই বি হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। আর ওই এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ যেটা আর বলে দিয়েছে, আর ওই বি শঙ্কুর উচ্চতা যেটা H বলা আছে এখানে প্রশ্নে।
এখানে তোমাদের যে লক্ষ্য করো না, এই যে এ ও বিটা একটা সমকোণী ত্রিভুজ দাঁড়ালো, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, এটা ভূমি লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ হলে দেখো এখানে অতিভুজ স্কোয়ার এল স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে এইচ স্কোয়ার, সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমাদের কাজে লাগবে, এই যে এল স্কোয়ার মানটা আমরা বের করলাম। শঙ্কুর তির্যক উচ্চতা ধরে নিয়েছি। তাহলে আমরা যদি এখানে শঙ্কুর যদি আমরা আয়তন বের করতে চাই, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। এখানে এককটা তোমরা ঘন একক দেবা, ঘন একক। আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা হয় পাই আর এল, ঠিক আছে, বর্গ একক। পার্শ্বতল বলতে এই যে মানে এই যে এটা বরের টোপর যদি মনে হয় না, তো পাশের যে পার্শ্বতল, বাইরের যে তলটা সেটা পার্শ্বতল, তাই তো, ভূমির তলটা বাদ দিয়ে যে উপরের যে পার্শ্বতলটা তার ক্ষেত্রফল এটা। আর আয়তন বোঝায় যে ভিতরে জায়গাটা, শঙ্কুর মধ্যে যে ভিতরে যে ফাঁপা জায়গাটা আছে, যতটা বায়ু আছে, সেটা হচ্ছে আয়তন। আচ্ছা, তাহলে আমরা শঙ্কুর আয়তন পেয়ে গেলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বের করলাম। এখানে যে তাদের দেখো মানে শঙ্কুর আয়তনটা আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা কিন্তু সমান বলেছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর এল, এটা কিন্তু সমান বলে দিয়েছে। চলো এখান থেকে সরল করো, পাই পাই কেটে দাও, এখানে আর স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা একটা আর রয়ে যাবে, তাহলে এখানে রয়ে গেল এটা 1/3 আর এখানে আর এইচ, এদিকে এল রয়ে গেল। আচ্ছা, উভয় পক্ষে যদি বর্গ করে নাও, তাহলে 1/3 আর এইচ তার হোল স্কোয়ার, আর যে এল আছে এল এর স্কোয়ার, এর বর্গটা ভাঙাও, তাহলে এটা 1/9 হয়ে যাবে, এটা আর স্কোয়ার, এটা এইচ স্কোয়ার। আর এখানে দেখো এই যে এল স্কোয়ার আছে না, এল স্কোয়ারের মানটা কিন্তু আমরা যে বের করে রেখেছি, তোমাদের শঙ্কুর থেকে আমরা এল স্কোয়ার মানটা বের করে রেখেছি। তো এল স্কোয়ার জায়গায় আমরা বসিয়ে দেবো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। চলো আমরা এখানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বসিয়ে দেবো। দেখো এল স্কোয়ারকে আমরা সরিয়ে দিলাম, এল স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বসালাম। আর তোমাদের যে লক্ষ্য করো যে যার মান বের করতে বলেছি, দেখো 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার, মানে এইচ আর আর আছে, এল তো নাই, তার জন্য এলটাকে আমরা সরিয়ে দিলাম। এবার আমরা যেটা করব, আমরা উভয় পক্ষে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, মানে 1/9 আছে তো, তাহলে এই যে আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর স্কোয়ার এইচ স্কোয়ার, দেখো আমরা আর স্কোয়ার আর এইচ স্কোয়ার দিয়ে ভাগ করলাম, বাম পক্ষে করেছি, তাহলে এখানে করতে হবে আর স্কোয়ার এইচ স্কোয়ার, একে করলাম, এবার একে করো, এইচ স্কোয়ার আছে তো, এখানে হবে আর স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এই যে উভয় পক্ষকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে পাই, এভাবে তোমরা করে নেবা। এখানে দেখো এই দুটোই তো কেটে গেল এখানে, আর এখানে আর স্কোয়ার কাটছে, আর এখানে এইচ স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এইদিকে রয়ে গেল 1/9, আর এখানে যদি দেখো উপরে কিছু নাই, তো এটা 1 আর নিচে এইচ স্কোয়ার আছে প্লাস উপরে তাহলে 1 আর নিচে আর স্কোয়ার। দেখ আমাদের কিন্তু মানটা বেরিয়ে গেছে, লক্ষ্য করো এই যে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার। যদি একটু সাজিয়ে লিখি, আগে লিখলাম 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার, আমরা মানটা পেয়ে গেলাম 1/9, ঠিক আছে, এর মানটা 1/9, এটা কিন্তু আমাদের অ্যান্সার। খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবা, ওকে, পরীক্ষায় কিন্তু তোমরা কমন পাবা। চলো পরে আমরা চলে আসবো বড় প্রশ্নগুলো। দেখো বড় প্রশ্নগুলো যেগুলো বইয়ের বাইরে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো করাবো, যেমন 3 অথবা এগুলো বই থেকে আছে, ঠিক আছে। আচ্ছা, 3-এর যে অথবা অঙ্কটা আমরা কিন্তু আগের ক্লাসে করিয়ে দিয়েছি, 3 অথবা আগের ক্লাসে এটা কিন্তু হয়েছে। আগের ক্লাসে কথাই হয়েছে, দেখো তোমাদের আমি যদি বলি, বইয়ের বাইরের প্রশ্ন আছে 3-এর অথবাটা, ঠিক আছে, এটা তোমরা পাবা, তোমাদের আমি বলে দিচ্ছি যে তোমরা যাবা 5 নাম্বার স্কুলে যাবা, 5 নাম্বার স্কুলে দেখবা 3-এর যে অঙ্কটা আছে, সেখানে কিন্তু অঙ্কটা আমি করে দিয়েছি, ঠিক আছে, বইয়ের বাইরের প্রশ্নগুলো সবগুলো আমি করাই। তারপরে দেখো এই যে 4 নাম্বার প্রশ্নটা, এটা কিন্তু বইয়ের বাইরের প্রশ্ন আছে, 4-4 অথবা এই দুটি বইয়ের বাইরের প্রশ্ন আছে। চলো আমরা প্রথমে 4-এর অঙ্কটা করাই, এটা সমাধান আছে। দেখো এখানে 4-এর সমাধানটা যে করতে হবে, লক্ষ্য করে এখানে
প্রথমে আমরা সমীকরণটাকে টুকে নিই। সমীকরণটা আছে এক্স মাইনাস 11 এক্স মাইনাস 13 সমান সমান 19/81। খুব ভালো একটা সমাধান। এই সমাধানগুলো প্র্যাকটিস করবা তোমরা, তোমাদের কিন্তু পরীক্ষা আসবে। দেখো এখানে তোমাদের যে সমাধান করে দেখাবো তার আগে আমি একে 1 নং নাম দিয়ে আগে রেখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমরা কি করব প্রথমে জানো? প্রথমে আমরা এই যে ধরি লিখলাম, ধরি এক্স মাইনাস 11 এক্স মাইনাস 13 আছে না, আমরা এক্স মাইনাস 12 এর মধ্যবর্তী নিলাম। এক্স মাইনাস 12কে আমরা এ ধরে নিলাম, এক্স মাইনাস 12। তাহলে দেখো আমরা এখন এই যে প্রথমটা আছে উৎপাদকটা এক্স মাইনাস 11, একে যদি আমরা একটু সরল করি, এক্স মাইনাস 11কে দেখো এই আকারে যদি লিখতে চাই এক্স মাইনাস 12 লিখলাম, ঠিক আছে? তাহলে এখানে +1 নিতে হবে, ব্যালেন্স করতে হবে, -11 তো নিয়ে আসতে হবে। তাহলে এক্স মাইনাস 12 +1 মানে -11কে এভাবে ভেঙে নিলাম, কারণ আমরা দেখো এক্স মাইনাস 12কে এ ধরে নিয়েছি না। তাহলে এখানে দেখো এক্স মাইনাস 12টা এ, আর এই যে +1টা বসে গেল, তাই এর মানটা এটা বের করে নিলাম। তারপরে যে এক্স মাইনাস 13 আছে এবং এই যে এক্স মাইনাস 13কে যদি আমরা সাজাই, এটাকে আমরা করব এক্স মাইনাস 12, এক্স মাইনাস 12 কিন্তু নিয়ে আসবো। তাহলে এখানে -1 নিতে হবে, -12 -1 -13 পাবা। তাহলে এক্স মাইনাস 12 তো এ ধরেছি, এটা এ বসালাম, এখানে -1। দেখো এইভাবে করে কিন্তু আমরা সাজিয়ে নেব। এক্স মাইনাস 11 মানে এ +1 পেলাম, এক্স মাইনাস 13 মানটা এ -1 পেলাম। এবার 1 নং সমীকরণে আমরা মানটি বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে লিখব যে 1 থেকে পাই। আচ্ছা, 1 থেকে দেখো এই যে এক্স মাইনাস 11 মানটা কত পেলাম? এ +1। তাহলে আমরা এখানে এ +1 লিখে দিলাম। এই যে এক্স মাইনাস 11 জায়গায় কি লিখলাম? এ +1, এই যে মানটা আমরা বের করে রেখেছি। আর এক্স মাইনাস 13 এর মানটা কিন্তু এ -1 পেয়েছি, তাহলে এখানে লিখবো আমরা এ -1। ডান পক্ষে 19/81 আছে, এখানে বসিয়ে দেবো 19/81। চলো এবার এখানে আমরা এই সরলটা করি। আচ্ছা, এখানে তোমরা দেখো এটা a + b × a - b, এটা a এটা b ধরে এটা a² - b² সূত্র অ্যাপ্লাই হবে এটা। তা আমরা a² - b², এই দেখো একটা হচ্ছে p, সূত্র আমরা ফেলে দিলাম 19/81। এটা a² - 1 19/81। আমরা এখান থেকে a² মানটা বের করি, a² = -81 এদিকে +1 হয়ে যাবে। যাই ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, 81 লসাগু মানে 19, আর এখানে 81 কে 81। আচ্ছা, 81 19 যোগ করে তোমরা কিন্তু 100 পেয়ে যাবা, আর নিচে আছে 81। তাহলে a² মানে এটা যে a² মান হয়, তাহলে অতএব এর মান কত হবে? ±√100/81, তাই তো? চলো এখান থেকে এর মানটা আমরা দুটো পাবো, +-100 বর্গমূলটা তোমরা জানো 10, 81 বর্গমূল 9 হয়, 9 9 81, 10 10 100। তাহলে এর মান পেয়ে গেলাম +-10/9। আচ্ছা, প্রথমে আমরা এর প্লাসের মানটা নিব। আচ্ছা, তাহলে আমরা নিচ্ছি এ = 10/9 নিলাম, ঠিক আছে? মানে প্লাস ধরে, এই যে আমরা প্লাস নিয়ে প্লাসের মানটা নিয়ে নিলাম, ওকে? তাহলে এবার দেখো এর মান এটা, এর তো দুটো মান, একবার এর মানটা নিলাম 10/9, এই মানটা নিয়ে আমরা দেখো কী করবো? এর জায়গায় এর মানটা বসিয়ে দেবো। এই তো আমরা ধরেছিলাম যে এক্স মাইনাস 12, চলো এর জায়গায় মানটা বসাই। তাহলে এর মানটা হচ্ছে এক্স মাইনাস 12 বসিয়ে দিলাম, দেখো 10/9। এবার এখান থেকে এক্সের মান পাবো একটা, তাই তো? তাহলে এক্স = 10/9, আর -12টা এদিকে দেখো +12 হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, আমি এখানে সরলটা দেখাই এদিকে। আচ্ছা, এখানে একটা লাইন করি আমি। আচ্ছা, 9 লসাগু, তাহলে এটা আমাদের 10 + 12 9 108 পেয়ে যাবা, বা তাহলে x = পাবো 108, আর 10 যোগ করলে এটা পেয়ে যাবা 118, আর নিচে আছে 9, এটা ভাগ করে নাও। আচ্ছা, এখানে 9 কে 9, এটা 2 নেমে গেল, এটা 28। আচ্ছা, 9 3 27, 1 নেমে গেল, তাহলে এখানে 13 পূর্ণ, এটা 1 চলে যাবে উপরে, আর 9টা চলে আসবে নিচে। তাহলে আমরা কিন্তু দেখো লক্ষ্য করে এখানে আমি একটা এক্সের মান কিন্তু পেয়ে গেলাম, কত? 13 পূর্ণ 1/9, 13 পূর্ণ 1/9 আছে, ঠিক আছে?
আচ্ছা এক্সের মান একটা পেলাম, আবার কিন্তু আমরা দেখো এর মানটা যদি আমরা -10/9 ধরি আর একটা আমরা পাবো এক্সের মান। ওকে, আচ্ছা আমি পেজ নিয়ে নিচ্ছি আমি। দেখো আচ্ছা এই যে মানটা, ঠিক আছে, এই মানটা আচ্ছা ভালো করে একটু লিখি, বা এক্সের মানটা কত পেলাম, 13.1/9 পেলাম, ঠিক আছে। এই মানটা একটু ভালো করে দেখালাম, একটা মান পেয়ে গেলাম। আচ্ছা আবার এখানে আবার আমি দেখো এক্সের মানটা আমরা তো এখান থেকে দেখো -10/9 নিতে পারবো, তাহলে আমরা নিব এক্সের মানটা -10/9 নিলাম। সরি এক্স কেন এখানে নিব, এটা তো আমাদের এ এর মান ছিল, তাহলে এক্স নিতে হবে না, এ নিতে হবে এটা, ঠিক আছে। এটা আমাদের এ আছে, এটা এ আছে, ঠিক আছে, ভালো করে লিখি, এটা এ সমান আছে -10/9 এর মান। তাহলে এর মানটা আমরা জানি যে x-12, এ ধরেছিলাম x-12 থেকে -10/9, তাহলে x সমান -10/9 +12, আছে যোগ করে নাও, -10, এটা হ্যাপে 12 আবার 108ই হবে। আচ্ছা এখানে তোমরা যদি বিয়োগ করো, এটা দেখো 108 থেকে 10 বিয়োগ করলে এটা কিন্তু 98 পেয়ে যাবে, 9, এখানে ভাগটা করে নাও, 98কে ভাগ করবো 9 দিয়ে, দেখো 9কে 9, এবার এই যে 8টা কিন্তু নামলো এখানে, দেখো 8টা কিন্তু 9-এর চেয়ে ছোটো সংখ্যা, তাহলে এই যে 9-এর চেয়ে যখন ছোটো সংখ্যা নিচে নামালা, তাহলে একটা শূন্য নিতে হয় ভাগের নিয়ম অনুসারে, মনে রাখবা। এবার ছোটো হয়ে গেছে, আর তো ভাগ যাবে না, 8টাকে উপরে নিয়ে যাও আর 9টাকে নিচে নামিয়ে দাও। তাহলে দেখো আমরা এই যে এক্সের মান যে আমরা পেলাম আর একটা, সেটা হচ্ছে 10.8/9। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। আর একটা পেয়েছিলাম এক্সের মান 13.1/9, তা আমরা যদি এখানে লিখে দিই পাশে 13.1/9, এই হচ্ছে এক্সের দুটো মান। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এভাবে কিন্তু অঙ্কটা করে নিতে হবে, ভালো অঙ্ক ছিল, 4 দাগের যে অঙ্কটা, ঠিক আছে, 4 দাগের অঙ্কটা এভাবে তোমাদের ভালো করে নিতে হবে। ওকে, ঠিক আছে। এরপরে 4-এর যে অথবাটা, এটা বইয়ের বাইরের প্রশ্ন আছে। দেখো এই 4-এর অথবা অঙ্কটা আগের ক্লাসে আমরা করিয়েছি, আগের ক্লাসে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যেতে হবে 13 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা যে 4-এর অথবাটা, ঠিক আছে, 4-এর অথবা, খুব ভালো অঙ্ক, আগের ক্লাসে করা হয়ে গেছে, ঠিক আছে, তোমরা কিন্তু অঙ্কটা দেখে নেবা। ওকে, তারপরে এগুলো সব বই থেকেই আছে। আমরা শুধু 6 দাগের জ্যামিতি প্রয়োগ বই থেকে থাকলেও করাই, বইয়ের বাইরে থাকলে তো করাবই। ওকে, আমরা 6 দাগের জ্যামিতি প্রয়োগটা করাবো। প্রত্যেক স্কুল থেকে তোমরা দেখেছো যে 6 দাগের জ্যামিতি প্রয়োগগুলো কিন্তু আমি করাচ্ছি। আর বাকি যেগুলো বই থেকে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো নিয়ে কোনো চিন্তা করো না, কারণ বইয়ের অঙ্কগুলোর ক্লাস কিন্তু দেওয়া হয়ে গেছে। বইয়ের অঙ্কগুলোর ক্লাস যদি দেখতে চাও, তো তোমরা আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে লিস্টে চলে যাবা, ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা, ঠিক আছে। যেসব বইয়ের অঙ্কগুলো আমি এখানে বাদ দিয়ে দিলাম, সেই ক্লাসগুলো তোমরা দেখতে পাবা। চলো আমরা এখানে 6-এর দাগে জ্যামিতিক প্রয়োগটা করাবো। দেখো কী বলছে এখানে প্রশ্নটা, একটি বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত এ বি ও এসি স্পর্শক বৃত্তকে বি ও সি বিন্দুতে স্পর্শ করি। আচ্ছা দেখো আমরা প্রশ্নটা পড়বো, ছবি তৈরি করব, কারণ ছবি তৈরি করেই প্রশ্ন ভালো বোঝা যায়। 6 নাম্বার, একটি বৃত্ত আছে না, তাহলে আমি প্রথমে ধরো এভাবে একটি বৃত্ত তৈরি করে নিলাম। এই যে আমাদের একটি বৃত্ত, বৃত্তের কোনো বহিস্থ বিন্দু আছে, ধরো এখানে আমাদের একটি এ বিন্দু আছে, বহিস্থ বিন্দুটাকে এই নিয়ে নিলাম। এ বিন্দু থেকে দেখো বৃত্তের পর দুটি স্পর্শক, বহিস্থ বিন্দুটা এ বলেই দিয়েছে, আর দুটি স্পর্শক যেটা এ বি আর এসি, তাহলে আমরা এখানে দুটি স্পর্শক আমি নিয়ে নিলাম, সেখানে এ বি স্পর্শক, আর এদিকে একটা স্পর্শক নিয়ে নেবো এইভাবে, হচ্ছে এখানে স্পর্শকটা নিয়ে নিলাম আমরা এসি স্পর্শক। দেখো এভাবে প্রশ্ন বলেছে, বহিস্থ বিন্দু থেকে এ বি আর এসি বৃত্তের পর স্পর্শক। বৃত্তের কেন্দ্রটা, এই বৃত্তের কেন্দ্রটাকে আমি এখানে ও ধরে নিচ্ছি, তাহলে আমি এখানে লিখেও দিচ্ছি, দেখো ধরি বৃত্তের কেন্দ্র ও, যদি কেন্দ্র এখানে বলে দেয়নি, বৃত্তের কেন্দ্র আমরা ও ধরে নিলাম। ওকে, আচ্ছা তারপর কি বলেছে দেখো, আচ্ছা এখানে যে স্পর্শক দ্বয় বি ও সি বিন্দুতে স্পর্শ করে, এটা হয়ে গেছে আমাদের কাজ। তারপরে বলেছে উপচাপ বিসি, এই যে বিসি উপচাপ আছে না, তাই বিসি উপচাপের উপর একটি বিন্দু আছে এক্স বিন্দু,
এই এক্স বিন্দুতে একটা স্পর্শক তৈরি করবে যা এ বি এসিকে ডি ও ই বিন্দুতে ছেদ করবে। মানে তোমাদের যেটা এখানে দেখো আমি বোঝাবো যে এখানে একটা স্পর্শক তৈরি হয়েছে এই জায়গায়, এইভাবে একটি স্পর্শক আছে এখানে, এটা যার নাম এটা আছে এক্স। এই এক্স বিন্দুতে একটা স্পর্শক আছে, যাই এই স্পর্শকটি এবিকে দেখো এবিকে ডি বিন্দুতে ছেদ করে আর এসিকে ছেদ করে ই বিন্দুতে। এটাই কিন্তু এখানে প্রশ্নটা বলেছে, উপচাপ বিসির উপর একটি এক্স বিন্দু আছে, সেই এক্স বিন্দু দিয়ে অঙ্কিত যে স্পর্শক এবিকে ডি বিন্দুতে এবং এসিকে ই বিন্দুতে এই যে ছেদ করে, তাই তো। আমাদের যে প্রমাণ করতে বলেছে যেটা, এটা প্রমাণ করতে হবে, মানে আমাদের প্রমাণ করতে হবে। আমি যদি এখানে দেখাই, তোমাদের প্রমাণ করতে হবে যে, দেখো প্রমাণটা কী করতে হবে, মানে এডিই ত্রিভুজের পরিসীমা। দেখো এখানে ত্রিভুজটা যে এডিই আছে, তাহলে এডিই ত্রিভুজের পরিসীমা বলতে আমি এখানে তোমাদের দেখাবো যে ত্রিভুজ এডিই এর পরিসীমাটা, এর পরিসীমা সমান সমান 2ab, এই এবি বাহুর দ্বিগুণ হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের প্রমাণটা করতে বলেছে। এই ত্রিভুজের পরিসীমা এডিই ত্রিভুজের পরিসীমাটা, মানে তিনটি বাহুর যোগফল এডি ডিই আর এই তিনটি বাহুর যোগফলটা হবে এই যে এবি বাহুর দ্বিগুণ হবে, সেটা কিন্তু আমাদের দেখাতে হবে। চলো, ভালো প্রমাণ আছে। দেখো প্রমাণটা করার আগে আমাদের এখানে অঙ্কন করতে হবে। দেখো অঙ্কনটা তোমাদের দেখাই যে আমরা ওবি, ওবি যুক্ত করব, ওসি যুক্ত করব, ঠিক আছে। ওবি ওসি যুক্ত করলাম, আচ্ছা এখান থেকে আমি দেখো ওডি যুক্ত করে দিলাম, আর আমরা ওই যুক্ত করে দিলাম, আর ও এক্স যুক্ত করলাম, যেগুলো আমরা যুক্ত করলাম। ওকে, আচ্ছা তাহলে এবার লক্ষ্য করো এখানে আমি যে জিনিসটা করলাম এই জিনিসটা আমি এখানে লিখে দিব। আচ্ছা, এই ক্ষেত্রে অঙ্কন যদি আমরা নাও করি তবু প্রমাণটা হয়ে যাবে, আমরা অঙ্কনটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের ছবিটা আছে, ছবিটা আমি একটু আর একবার দেখাই তোমাদের। বহিস্থবিন্দু, স্পর্শক, আর এখানে এক্স বিন্দুতে একটা স্পর্শক আছে, এভাবে স্পর্শ করেছে। আচ্ছা, এটা এ বিন্দু, এখানে হচ্ছে বি বিন্দু, এখানে হচ্ছে সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, আর এখানে হচ্ছে এক্স বিন্দু। কেন্দ্রটা ধরেছি আমরা ও ধরেছি, তাই তো। এভাবে তো ছিল আমাদের। আমি অঙ্কন করছি না, অঙ্কন না করেও কিন্তু প্রমাণটা হয়ে যাবে, আমরা ডাইরেক্ট প্রমাণে চলে আসতে পারবো। প্রমাণ, ঠিক আছে, অঙ্কন করার প্রয়োজন নাই এখানে। দেখো প্রমাণটা তোমাদের আমি দেখে দিচ্ছি, আমাদের যে এটা প্রমাণ করতে হবে না, এই প্রমাণটা কিন্তু আমাদের চলে আসবে। তাহলে আমরা প্রথমে যেটা বলবো যে এই যে ডি বিন্দুটা, দেখো ডি বিন্দুটা কী আছে, ডি বিন্দুটা হচ্ছে বৃত্তের ও কেন্দ্র বৃত্তের বহিস্থবিন্দু, ঠিক আছে। তাহলে তোমাদের আমি প্রথমে আগে বলি যে এই যে এই বিন্দুটা এই যে বৃত্তের বহিস্থবিন্দু, তাহলে বহিস্থবিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক এ বি আর এসি কী হয়, তাদের দৈর্ঘ্য কিন্তু সমান হয়। তো আমরা লিখব যে যেহেতু কোনো বৃত্তের, দেখো আমি এখানে তোমাদের লিখে দেখাই, কোনো বৃত্তের, যেহেতু কোনো বৃত্তের বহিস্থবিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক, বৃত্তের উপর বহিস্থবিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক দ্বয়ের দুটি স্পর্শক, এই যে দুটিটা বাদ দিয়ে দিলাম এখানে, বৃত্তের উপর স্পর্শক দ্বয়ের মানে দুটি যে স্পর্শক তৈরি হলে এ বি আর এসি, স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে। মানে কোনো বৃত্তের বহিস্থবিন্দু থেকে যে দুটি স্পর্শক, বৃত্তের উপর যে দুটি স্পর্শক এ বি আর এসি, এদের দৈর্ঘ্যগুলো সমান হবে। মানে এখানে আমাদের হবে এ বি সমান এসি।
তাহলে একইভাবে দেখো ডিটা হচ্ছে বৃত্তের বহিঃস্থবিন্দু, তাহলে আমরা একইভাবে এই যে আমরা ডিবি আর ডিএক্স সমান বলতে পারবো। তাহলে এখানে আমরা বলে দেবো যে একইভাবে আমরা পেয়ে যাব বিডি সমান সমান ডিএক্স। এরও তো হচ্ছে দেখো স্পর্শক, এই যে স্পর্শক, ডিবিটা স্পর্শক আর ডিএক্সও স্পর্শক আছে এখানে, তাহলে এদেরও দৈর্ঘ্য সমান হয়ে যাবে। এবং এখানে দেখো এই যে লক্ষ্য করে এই বিন্দুটা বহিঃস্থবিন্দু বৃত্তের, তাহলে এখানে ইএক্স স্পর্শকটা আর ইসি স্পর্শকটা সমান হবে, তাহলে এখানে ইএক্স সমান সমান ইসি হয়ে যাবে, তাই তো। তাহলে এরা কিন্তু সমান পেয়ে যাবে, এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে এই প্রমাণটা নিয়ে আসার জন্য। তারপরে দেখো এবার দেখো প্রমাণটা আমরা নিয়ে আসবো যে ত্রিভুজ। আমরা এখানে নিব যে এখন লক্ষ্য করো যে এডি যোগ এই যোগ এডি যোগ এই যোগ ডি, এই যে এডি যোগ এই যোগ ডি নিলাম আমরা, কারণ এটা কি ত্রিভুজের এই যে এডি ত্রিভুজের পরিসীমা। তাহলে এখানে এডি লিখলাম, এডি এটা এডি আছে, ঠিক আছে, এডি যোগ এই, আর এই যে ডিটাকে আমরা একটু ভেঙে নিচ্ছি আমরা, ওকে। এই যে ডিটা আছে না, এই ডিটাকে একটু ভেঙে লিখছি আমরা, ডিটাকে লিখছি আমরা ডিএক্স যোগ ইএক্স লিখছি আমরা। দেখো এই যে আমরা ডিটাকে ভেঙে দিলাম, ডিএক্স যোগ ইএক্স, তাই তো করতে পারবো। এই যে ডিটা ডিএক্স যোগ ইএক্স, আচ্ছা এখানে এডি এটা আছে এই, আচ্ছা আমরা লক্ষ্য করে এখানে এই যে ডিএক্সের মানটা আমরা ডিবি বলতে পারবো, কারণ ডিএক্স আর এই যে বিডি সমান ছিল, তাই তো। তাহলে এই যে আমরা এই যে ডিএক্সের জায়গায় আমরা কি বসিয়ে দেবো, আমরা এই যে বিডি বা ডিবি বসিয়ে দেবো। আমরা এখানে বসিয়ে দিলাম ডিবি সমান আছে যেহেতু। আর ইএক্স দেখো এই যে ইএক্সের জায়গায় আমরা ইসি বসাতে পারবো, কারণ এই যে আমরা সমান এটা পেয়েছি, তাহলে ইএক্সের জায়গায় আমি এখানে ইসি বসিয়ে দিলাম। দেখো এভাবে চেঞ্জ করে নেবা। এবার আমরা যেটা করব, এই যে এডির সঙ্গে আমি যে ডিবি যোগ দেখাবো, আর যে এই আছে এর সঙ্গে ইসি যোগ দেখাবো, ইসি মানে এই যে এডির সঙ্গে ছবিতে দেখো এডির সঙ্গে এই যে ডিবি মানে এবি হয়ে যাবে, আর এখানে এর সঙ্গে ইসি যোগ দেখাবো, এসি হয়ে যাবে। তাহলে এদের যোগফলটা যেটা বললাম যে এবি হবে না, এডি যোগ ডিবি মানে এবি, তো এটা আমরা এবি লিখতে পারবো এই জায়গায়। আর এখানে দেখো এই যোগ ইসি এটা এসি লিখতে পারবো আমরা, এসি। আর তোমাদের এটা বলে দিচ্ছি যে এডি যোগ এই যোগ ডি এটা কিন্তু ত্রিভুজ এই যে এডি ত্রিভুজের পরিসীমা, এই ত্রিভুজের তিনটি যোগফলটাতে পরিসীমা। তাহলে এখানে আমরা বলতে পারবো যে এটা ত্রিভুজ এডিই এর পরিসীমা, এই যে পরিসীমা লিখে দিলাম, তাই তো। আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম এটা যোগফলটা এবি, এর যোগফলটা আমরা এসি পেয়ে গেলাম। এবার দেখো এখানে এবি প্লাস এসির, দেখো এই যে এসির মানটা এবি, তাহলে এসির জায়গায় এবি বসিয়ে দিলাম, যেহেতু আমাদের দেখাতে হবে 2ab দেখাতে হবে, তাহলে এবি যোগ করে আমরা পেয়ে গেলাম দেখো 2ab। তা আমরা ত্রিভুজ এডিই এর পরিসীমাটা আমরা পেয়ে গেলাম 2ab পেয়ে গেলাম, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল প্রশ্নে। দেখো এই প্রমাণটা যে করতে বলেছিল, তার প্রমাণটা আমরা কিন্তু নিয়ে চলে এসেছি, খুব সুন্দরভাবে প্রমাণ নিয়ে চলে এসেছি, অঙ্কনের কোনো প্রয়োজন হয়নি, আমরা একদম ছবিটা নিয়েই কিন্তু প্রমাণটা হয়ে যাবে সহজভাবে। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রমাণিত, এই যে দেখো প্রমাণিত। আচ্ছা এরপরের যদি প্রশ্নগুলো লক্ষ্য করো, পরের প্রশ্নগুলো তোমরা দেখো বই থেকে পেয়ে যাবো, বাকি সব প্রশ্নগুলো বইতে আছে, প্রত্যেকটা প্রশ্ন বই থেকে আছে। পরের পেজে যদি লক্ষ্য করো, এই যে দেখো 151 পেজে 8 দাগের দুটো অঙ্ক সব বই থেকে আছে এগুলো, ওকে। বইয়ের বাইরে প্রশ্ন থাকলে আমরা করিয়ে দিতাম। তো এই ছিল আমাদের আজকে 23 নম্বর স্কুল, ওকে। 23 নম্বর স্কুলে কিন্তু ভালো ভালো প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের সুন্দরভাবে করিয়ে দিয়েছি। তাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো।